আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং আপনাদের কেমন লাগলো? ৬৭ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। টকিং পয়েন্ট মিরাজ এবং তাওহিদ হৃদয়ের দুজনের 250, দুজনের পার্টনারশিপ। এই পার্টনারশিপ এবং দুজনের 50 নিয়ে আপনাদের মূল্যায়ন কি? কমেন্ট বক্সে একটু লিখবেন প্লিজ। আমি সম্ভাব্য 3টা মূল্যায়নের কথা বলছি। নাম্বার 1, ভাই পাকনামি করেন না, অন্যরা কি করছে দেখছি না? ওরা তো 50 করছে, একটা পার্টনারশিপ করছে, ভালো 100-র উপরে পার্টনারশিপ করছে। অন্যরা কি করছে? খোদাই পাকনামি করেন না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। দ্বিতীয় মতবাদ, সিচুয়েশন বিবেচনায় ওই পার্টনারশিপ, ওই দুটো 50 ঠিক ছিল, কিন্তু দুজনের কেউ বড় ইনিংস খেলতে না পারা, অন্তত একজন শেষ পর্যন্ত উইকেটে না থাকা, এটা বাংলাদেশকে ভুগিয়েছে এবং এটাই হওয়া উচিত ছিল। নাম্বার 3, দয়া করে এদের এই ধরনের 50 আর পার্টনারশিপ ডিফেন্ড করতে আইসেন না ভাই। বড় টিম হইতে গেলে ওই জায়গা থেকেই 270-80 করতে হবে এবং যে দুজন 50 করে আউট হয়েছে 60-65 স্ট্রাইক রেটে, তাদেরকে 100 স্ট্রাইক রেটে 100 করতে হবে, তাছাড়া আপনি বড় টিম হন নাই। আমি প্রথম এবং তৃতীয় মতবাদের বিপক্ষে। আমার বড় টিম হই নাই, সো তৃতীয়টা বাদ। প্রথমটা এসকেপিং মেন্টালিটি, পলায়ন পর মেন্টালিটি, গড়পড়তা পারফরমেন্সকে বড় করে দেখানো, আমি ওইটার পক্ষে না, আমি দ্বিতীয়টার পক্ষে। সেটা হচ্ছে দুজনের একজনের লাস্ট পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল। দুজনের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ সিচুয়েশন বিবেচনায় ঠিক ছিল। কেউই ইনিংস ক্যারি করতে পারেননি, এটা বাজে ব্যাপার। বাংলাদেশে এটা নিয়মিত হয়ে আসছে, নিয়মিত। একটা ব্যাপার খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, বাংলাদেশের এই ব্যাপারটা আমি এর আগেও T20 সিরিজের সময় কয়েকবার বলেছি। বাংলাদেশের 4, 5, 6, 7 এমনকি 8, এই 5টা জায়গায় কোনো বাহাতি আছে শামীম হোসেন পাটোয়ারি ছাড়া? বাহাতি না থাকার ফলে যেটা হয়, অপোনেন্টের জন্য রশিদ খানদের মতো বোলারদের জন্য, আল্লাহ গাজনাফারদের জন্য, কিংবা এইরকম যারা একটু ডিফারেন্ট সর্ট অফ বোলার আছে, তাদের জন্য প্ল্যান করা খুব সহজ হয়ে যায়। মিরাজ যে আউটটা হলেন, আপনার কি মনে হয় তিনি ওই গুগলিটা বুঝেছেন? আমার কিন্তু সেটা মনে হয় না, তার কোনো ধারণাই ছিল না কি হচ্ছে। জাকের আলী অনিক, অন সিরিয়াস নোট, তিনি রান কম করেছেন, খারাপ খেলেছেন, খেলতেই পারেন, কোনো অসুবিধা নাই। তিনি আফগানিস্তানের বিপক্ষে প্রথম T20-তে কার বলে আউট হয়েছেন? রাশিদ খান। কি আউট হয়েছেন? গুগলিতে LBW। দ্বিতীয় T20-তে জাকের আলী কার বলে আউট হয়েছেন? রাশিদ খান। কি আউট হয়েছেন? LBW। তৃতীয় T20-তে জাকের আলী অনিক কার বলে আউট হয়েছেন? মুখস্থ বলতে পারবেন আপনি না। তৃতীয় T20-তে রাশিদ খানের বলে আউট হননি, কিন্তু মুজিবের বলে আউট হয়েছেন, ভেতরে আসা বলে। চতুর্থ ম্যাচ, প্রথম ওয়ানডে, কার বলে আউট হয়েছেন? জাকের আলী অনিক, রশিদ। কি আউট হয়েছেন? LBW। একই ব্যাটসম্যান একজন পার্টিকুলার বোলারের গুগলিতে টানা 3 ম্যাচ LBW হলেন এবং আরেকজন বোলারের ভেতর আসা বলে LBW হলেন। স্বাভাবিক মনে হয় আপনাদের? আপনাদের মনে হয় তার স্কিল লেভেল ঠিক আছে? আপনাদের মনে হয় ড্রেসিং রুমে বসা দেশি বিদেশি বড় বড় কোচেরা প্লেয়ারকে শেখাতে পারছেন বা প্লেয়ার নিজে শিখতে পারছে? প্রশ্নটা আপনাদের জন্য তোলা রইল। দিস ইজ সিরিয়াস ব্যাড সাইন। একজন ক্রিকেটারের সামর্থ্য সম্পর্কে প্রশ্ন তুললে এগুলো, চাইলে আমাকে গালমন্দ করতে পারেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি সিরিয়াস সাইন এটা। যখন পার্টনারশিপটা গড়ে উঠলো মিরাজ এবং তাওহিদ হৃদয়, 154 পর্যন্ত আপনারা গেলেন, তখন কত? 35 ওভার। বেসিক ক্রিকেটটা খেললে 7 উইকেট হাতে নিয়ে শেষ 90 বলে কমপক্ষে বাংলাদেশের 120 করার কথা। তাতেও তো ভাই 270-75 রান, আর 275 লাস্ট 5 ইয়ার্সে এই শেখ জায়েদ আবুধাবি স্টেডিয়ামে ফার্স্ট ইনিংস পার স্কোর, সেটাও বাংলাদেশ করতে পারে। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, লোয়ার অর্ডারে যারা আছে, এর আগে আমরা দেখেছি অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে ছক্কা হাঁকানো, অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে মিড উইকেট দিয়ে খেলা। T20-তে এগুলো খেলে হয়তো আপনি বিভিন্ন সময় রান পাবেন, পার পেয়ে যাবেন, আপনার টেকনিক স্কিল ভালো না থাকলেও হয়তো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ওয়ানডেতে সেটা পারবেন না। বাংলাদেশ ওয়ানডের এই জায়গাটাতে জাকের, সোহান, তারা দুজনই খুব বাজে ব্যাট করেছেন, খুব বাজে ব্যাট করেছেন। এখন জাকের, সোহান বাজে ব্যাট করেছেন, অসময়ে মিরাজ উইকেট দিয়ে এসেছেন, ভুল বোঝাবুঝিতে মোটামুটি একদম নির্বোধের পরিচয় দিয়ে তাওহিদ হৃদয় 50 করেছেন, আর আগের 2 ম্যাচে তিনি 51 করে করেছিলেন, টানা 3 ম্যাচে 50, কিন্তু দলের খুব বেশি কাজে কিন্তু লাগেনি।
এদেরই যখন এই অবস্থা, আপনি তখন তানজিম সাকিবের কাছে কি প্রত্যাশা করবেন রে ভাই? প্রত্যাশা ছিলও না। বাংলাদেশ শেষ পর্যন্ত 221 গিয়ে আটকে গেছে। এবং এই জায়গাতে আমার মনে হয় বাংলাদেশ আরেকটা জায়গায় ট্রিক মিস করেছে উইকেট বুঝতে। যেখানে বাংলাদেশ 3 জন ফাস্ট বোলার নিয়ে খেলছে, সেখানে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে বাদ দিয়েই বলছি আমি, স্পেশালিস্ট 3 স্পিনার নিয়ে খেলেছে। ওই 3 স্পিনার 30 ওভারে 125 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন। 29 ওভার 5 বলে, ওই 30 ওভারই 125 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন তারা। আর বাংলাদেশ 3 জন পেসার একাদশে নিয়েছে। 6ষ্ঠ ওভারে স্পিনারকে দিয়ে বল করাতে হয়েছে। অর্থাৎ উইকেটটা তারা ঠিক মতো বুঝেছে কিনা, কোচ ক্যাপ্টেনরা উইকেট সম্পর্কে ভালো রিডিং নিতে পেরেছেন কিনা, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, দ্বিধা রয়েছে, এবং আমার মনে হয় তারা বুঝতে পারেননি অ্যাকচুয়ালি। বাংলাদেশ সব মিলেই এই ম্যাচে ব্যাটিং ওয়াইজ খুব বাজে ব্যাট করেছে। শুধুমাত্র ওই পার্টনারশিপের ওই অংশটা আমি অবশ্যই বলবো সিচুয়েশন বিবেচনায় ঠিক ছিল, কিন্তু তারপরের অংশটুকু তাদের টেম্পারমেন্ট এবং ভালো স্পিনের এগেনস্টে তাদের বাজে স্কিলের উদাহরণ হয়ে রইল। যে তারা ভালো স্পিনের এগেনস্টে আসলে পারে না, আসলে গুগলিটা বোঝে না, আসলে ভেতরে আসা বা ইনকামিং ডেলিভারিগুলো তারা রিড করতে পারে না। স্পিনারের গ্রিপ রিড করতে পারে না জাকের কিংবা মিরাজরা। আপনি যাই বলেন, মিরাজ তো 10 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, আউটের ধরনটা দেখলেই বুঝতে পারবেন এই ঘটনা আগেও ঘটেছে। সো বাংলাদেশের ব্যাটিং ওয়াইজ ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, এবং এরকম ব্যাটিং এর আগেও আমরা দেখছি। এবং একই সঙ্গে ওপেনিং এর জায়গাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে বলটাতে তানজিদ তামিম আউট হলেন, বলটা অতখানি সুইং করবে সেটা বোধহয় তিনি ভাবেননি। দ্যাট ওয়াজ এ অড সুইং ফর তানজিদ তামিম, তিনি কাভার করতে পারেননি। ঠিক আছে, শান্ত উইকেটটা আমার মনে হয়েছে যে স্পিডে বা যে পেসে তিনি বলটা এক্সপেক্ট করছিলেন সেটা সেই পেসে তার ব্যাটে আসেনি, মিস টাইমিং হয়েছে, হাতে গিয়েছে। এবং এটা ছিল একটা প্রপার ইন্ডিকেশন যে উইকেটটা বা সারফেসটা একটু স্লোইশ ধরনের, যেখানে স্পিনাররা বেশি ইফেক্টিভ হওয়ার কথা। বাংলাদেশ দল বা একাদশ গঠন করতে গিয়ে যে ভুলটা করেছে, সাইফের কথা বলে শেষ করবো। সাইফকে যে আউটটা করা হলো, প্রথম বলটা অফ মিডিলে, সরি মিডিল লেগ মিডিলে, কত 93 কিলোমিটার বোধহয় স্পিড ছিল, ভেতরে যাচ্ছিল। তারপরেরটা স্পিন বল, একই রকম লেন্থে একই রকম লাইনে, ওই লেগ মিডিলে 3-4 কিলোমিটার স্লো, এই ধরেন 89 এরকম কিলোমিটার গেল। থার্ড বলটা অফ স্ট্যাম্পের বাইরে, সেটা আরো স্লো, 82-83 কিলোমিটার। ইনসাইড আউট, সাইফ এক্সট্রা কাভারের ওপর দিয়ে 6 মারতে গেলেন এবং লাইনে ধরা পড়লেন। ইট ওয়াজ দ্য ট্র্যাপ। সাইফ সেই ট্র্যাপে পা দিয়েছেন। তার আগ পর্যন্ত সাইফ যে বাউন্ডারি শটগুলো খেলেছেন বা যেভাবে ব্যাট করেছেন, খুব কনফিডেন্ট মনে হয়েছে তাকে। আনফর্চুনেটলি ওই একটা জায়গায় একটু জাজমেন্টে ভুল করে ফেলেছেন। বাট সব মিলে বাংলাদেশ যে ইম্যাচিউর ব্যাটিং এর পরিচয় দিয়েছে, স্পিনারদের এগেনস্টে দেওয়ার মতো জবাব যে তাদের ছিল না। মিডল অর্ডারে আমি বারবার বলছি, এই 5, 6, 7 এই জায়গাগুলোতে একজন লেফট হ্যান্ডার দরকার, অবশ্যই দরকার, নইলে অপোনেন্টের জন্য প্ল্যান করা খুব সহজ হয়ে যায়। সেটারও মাসুল দিয়েছে বাংলাদেশ। এখন এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিং এর 7 নম্বরে আছে, 10 নম্বরে আছে। টপ 8-এ থাকতে হবে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করার জন্য। পারবে মনে হয়? মনে করিয়ে দিচ্ছি, বাংলাদেশ সবশেষ 5টা বাইল্যাটারাল ওয়ানডে সিরিজের 4টাতেই হেরেছে। প্লেয়ারদের সেটা আর টিম ম্যানেজমেন্টের সেটা মনে আছে তো?